নমস্কার, আপনাদের সঙ্গে মীনাক্ষী। শুরু করছে ইন্ডিয়ান প্রাইম টাইমের সংবাদজনক নিউজ বুলেটিন। শুরুতেই দেখে নিচ্ছি আজকের হেডলাইন্স। ডুয়ার্সের চা বাগানে ঢুকে পড়া হাতিকে দেখতে উপচে পড়ে মানুষের ভিড়। মালদায় এক দুধ বিক্রেতার বিরুদ্ধে রং মেশানোর অভিযোগ উঠল। শিলিগুড়িতে চেম্বারের বাইরে জাতীয় পতাকা লাগিয়ে নজির গড়লেন এক চিকিৎসক। কোচবিহারে নদী ভাঙনের জেরে বিপাকে শতাধিক কৃষক পরিবার। আবারও এক দলছুট হাতি লোকালয়ে আসতেই জনমানুষের ভিড় উপচে পড়ে। এর জেরে বাগডোগরা বনকর্মীদের হাতিটিকে বনে ফেরাতে বেশ খানিকটা হয়রানির শিকার হতে হয়। প্রতি বছরই শীতকালে জঙ্গলে খাবারের অভাব দেখা দিলে হাতির পাল বনাঞ্চল ছেড়ে তরাই ও ডুয়ার্সের লোকালয়ে চলে আসে। এদিন রাতে খাবারের সন্ধানে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্ভুক্ত গোসাইপুরের ফয়রারিতে হাতির দল চলে আসে। এরপর পথ হারিয়ে একটি হাতি চা বাগানে ঢুকে পড়ে। एक हाथी आया है जो बागान में अभी खड़ा है, देख सकते हैं आप लोग। बहुत तांडव मचा रहा है। फॉरेस्ट डिपार्टमेंट की तरफ से आदमी लोग आया है, उसको रिकवर करने की कोशिश कर रहे हैं, लेकिन हाथी तो एक जगह में स्थित है, शायद वो थक गया होगा। अभी देखते हैं बाद में क्या होता है। लोगों के मन में बहुत डर है। यहाँ पे हाथी एक दल छूटकर बागडोगरा फॉरेस्ट से यहाँ चला आया। ये लाल मंजोत राजा झार एरिया में आके घुसा है। यहाँ थोड़ा पब्लिक का छोटा टी गार्डन है, यहाँ पे है हाथी। अभी तो फिलहाल शांत बैठा हुआ है। ये क्या टस्कर है? ये टस्कर है। দিনের আলো ছড়িয়ে পড়লেও হাতিটি বনে ফিরতে পারে না। সকালে চা বাগানের শ্রমিকেরা কাজে যোগদান করতে গেলে হাতিটি তাদের নজরে আসে। এরপর বাগডোগরা বন বিভাগকে খবর দেওয়া হলে বনকর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে চা বাগানটি ঘিরে রাখে। এদিকে হাতির খবর ছড়িয়ে পড়তেই ওই স্থানে হাতি দেখার ভিড় জমতে থাকে। ফলে বনকর্মীদের হাতিটিকে বনে ফেরাতে বেশ বেগ পেতে হচ্ছে। ইন্ডিয়ান প্রাইম টাইম জলপাইগুড়ি। রাধিকা রঞ্জন ট্রাস্ট পরিচালিত শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ শিক্ষা সদন আশ্রমিক পরিবেশের মধ্যে দিয়ে এক শৃঙ্খল পড়ার নিয়ম নীতি বেড়াজালে পড়ুয়াদের আবিষ্ট করে পড়াশোনা শিখিয়ে চলেছে। ন্যূনতম খরচে উন্নত পরিকাঠামোর মাধ্যমে শিক্ষার্থীদের ছোট থেকে সমস্ত রকম সুবিধার মাধ্যমে শিক্ষা দিয়ে চলেছে কোলাঘাটের শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ শিক্ষা সদন। এই প্রতিষ্ঠান তাদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি ড্রয়িং, পিটি, সুইমিং, যোগাসন, কম্পিউটার সহ বিভিন্ন রকম সাংস্কৃতিক শিক্ষায় মনোনিবেশ করায়। এখানে তুমি কোন ক্লাসে পড়ছো? 7। কেমন লাগছে এখানে ক্লাস করে? এখানে ক্লাস করে খুব ভালো লাগছে, আর বাড়ির থেকে আমার এখানে অনেক পরিণতি হয়েছে। টিচারদের কাছ থেকে কতটা হেল্প পাচ্ছ? অনেকটাই। আগামী দিনে কি হওয়ার ইচ্ছে আছে? আগামী দিনে তো পুলিশ হওয়ার ইচ্ছা আছে। ম্যাম, আপনি তো রামকৃষ্ণ বিবেকানন্দ শিক্ষা সদনের একজন ফ্যাকাল্টি, তো কেমন লাগছে এখানে স্টুডেন্টদের ক্লাস করে? আমার তো খুবই ভালো লাগছে। হ্যাঁ, আর এখানে বাচ্চারাও খুব ভালো। এখানে খুব ভালোভাবে মানে স্যার আমাদেরকে এত সুন্দরভাবে গাইড করেন। এবার ওদেরকে আমরা যাতে আরও অনেক কিছু দিতে পারি, এই জন্য আমাদের ছোট থেকে কিভাবে তৈরি করছেন আপনারা? প্রসেসটা কীরকম? প্রসেসটা ওদের প্রথমে আমরা এসেই 5 মিনিট মেডিটেশন করাই। তারপরে ওদেরকে মানে হোমওয়ার্ক যেগুলো দেওয়া হয় সেগুলো আমরা খাতাগুলো তুলি, কালেকশান করি। তারপরে ওগুলো আবার আমরা সিডব্লিউ দিই, সিডব্লিউগুলো ওদেরকে করাই বা কোনো সময় বোর্ড ওয়ার্ক করাই। প্লাস আমরা দেখতে পেলাম এখানে ডিজিটাল হ্যাঁ চলছে, ওটাও আমরা করাই। ওইটা মানে স্মার্ট ক্লাস, ওটা আমরা করাই ওদেরকে সব কিছু দেখিয়ে ওদেরকে, যাতে ওরা আরও তাড়াতাড়ি ক্যাচিং করতে পারে। ওই জন্য আমরা এটা এডুকেশনের প্রতি আরও আগ্রহ বাড়ে। হ্যাঁ স্যার, প্রথমে আমি আপনার কাছ থেকে জেনে নেব শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ শিক্ষা সদন প্রথম কবে থেকে স্টার্ট হয়েছে? শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ শিক্ষা সদন এই স্কুলটি 1991 সালের 1 মে
এটি এস্টাবলিশড হয়, ওই দিনই আমাদের উদ্বোধন হয়। তো সেই সময় বেলুড় মঠের যিনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি স্বামী সনাতনানন্দজি মহারাজ উনি উদ্বোধন করেছিলেন। তারপর থেকে আস্তে আস্তে স্কুলটি আজকে প্রায় 34 বছর পর্যন্ত এই জায়গায় দাঁড়িয়েছে। মূলত কি উদ্দেশ্য নিয়ে আপনি এই বিদ্যালয় তৈরি করেছেন? মূলত উদ্দেশ্য হচ্ছে যে গ্রামের মধ্যে সেই সময় 1991 সাল বা তার আগে থেকে আমি যা দেখেছি, শিশু শিক্ষার উপরে গ্রামের মধ্যে সেরকম কোনো চেতনা ছিল না। আমরা প্রাইমারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেছি, কিন্তু তার সঙ্গে যে একটা আল্ট্রা মডার্ন যে একটা সিস্টেম আনা যায় এবং সেখানেও শিশুদের শিক্ষা দেওয়া যায় অন্যভাবে, খুব অল্প বয়সের মধ্যেই, তো সেইটার ভাবনা নিয়ে এবং তার সঙ্গে যেহেতু আমি প্রায় 14 বছর রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করার জন্যে ঠাকুরমা স্বামীজির ভাবাদর্শে উদ্দীপ্ত হয়েছিলাম এবং প্রেরণা পেয়েছি। তো সেই নামাঙ্কিত একটি স্কুল তৈরি করার আমার বহুদিনেরই ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল। সেই স্বপ্নটাকে চরিতার্থ করার জন্যই আমার এই স্কুলটি এই গ্রামের মধ্যে, প্রত্যন্ত গ্রাম, এখন যেটা দেখছেন অনেকটা শহর মনে হচ্ছে, কিন্তু যখন ছিল তখন চারিদিকে কোনো আমাদের স্কুল ছাড়া কোনো ঘর দোয়ার কিছু ছিল না, একেবারে একটা আইসোলেটেড জায়গাতেই সেইটা আজকে এই জায়গা পৌঁছেছে। ম্যাম, আপনি তো এই স্কুলের একজন হেডমিস্ট্রেস, তো এখানে কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত ক্লাস করানো হচ্ছে? এখানে প্রি প্রাইমারি থেকে মানে যেটা কেজি থেকে আপ টু মাধ্যমিক পর্যন্ত ক্লাস 10 পর্যন্ত আমাদের এখানে ক্লাস করানো হয়। তো যেহেতু কেজি থেকে এখানে ক্লাস করানো হচ্ছে, ওটাই হচ্ছে মূল ধাপ, মানে পড়াশোনার একদম প্রথম ধাপ। তো কতটা আপনারা কেয়ারফুলি দেখছেন স্টুডেন্টকে? খুবই কেয়ারফুলি, খুব যত্ন সহকারে ওদের ক্লাস করানো হয়। ক্লাস তো নয়, প্রি প্রাইমারি মানে ওরা খুবই শিশু, খেলার ছলে ওদের শেখানো। হ্যাঁ, আমি এটাই জানতে চাই, খেলার ছলে ওদেরকে টিচিং করা হচ্ছে। টিচিং মানে ওদেরকে খেলার ছলে কি শেখানো হচ্ছে, কিছু টিচিং এইডস দিয়ে অক্ষরগুলো চেনানো হচ্ছে। সবাই তো হয় না যে একদম শিখে ক্লাসে ভর্তি হয়, তো সেখানে আমরা একদম ছেলেদেরকে নিজেদের মতো করে একদম ওদেরকে অক্ষর যে পরিচয় করানো ব্যাপারটা, এইভাবে প্রথম ওদের প্রি প্রাইমারিতে অক্ষর পরিচয় শেখানো হয় খেলার ছলে। প্লাস আমাদের স্মার্ট টিভি ক্লাস হয়, তো সেই স্মার্ট টিভির মধ্যে দিয়ে ওদের ছড়ার সাহায্যে 1 2 3 4 ABCD অ আ ক খ এইভাবে রাইমসের আকারে ওদেরকে শেখানো হয়। স্টুডেন্টদের স্টাডির পাশাপাশি আর কি ধরনের অ্যাক্টিভিটিস করানো হচ্ছে? স্টুডেন্টদের তো স্টাডির সাথে সাথে আরও অনেক কিছুই অ্যাক্টিভিটিস এখানে করানো হয়, যেমন আপনার পিটি শেখানো হচ্ছে, ড্রয়িং যেটা মোস্ট অফ দ্য একটা খুব এসেন্সিয়াল পার্ট আমাদের স্টাডির মধ্যে, ড্রয়িং শেখানো হয়, গান শেখানো হয়, ড্রয়িংয়ের সাথে সাথে আর্ট অ্যান্ড ক্রাফট শেখানো হয়। পিটি তো হচ্ছেই, তারপরে ওদের স্মার্ট ক্লাস পাচ্ছে, তার সাথে ওরা ল্যাবরেটরি যেগুলো পড়ানো হচ্ছে পাঠ্যপুস্তকে, একদম থিওরির পাশাপাশি প্র্যাকটিক্যাল হাতে কলমে কাজ শেখানো হচ্ছে ওদের। মানে যেটা পাঠ্যপুস্তকে পড়ছে ওরা প্র্যাকটিক্যালি যদি ওরা দেখে নেয় তাহলে ওটা খুব ভালো করে ওরা বোঝে এবং মাথায় হ্যাঁ। এই সমস্ত অ্যাক্টিভিটিসের মাধ্যমে স্টুডেন্টরা কতটা আগ্রহী বলে আপনার মনে হচ্ছে? এই অ্যাক্টিভিটিসের স্টুডেন্টরা খুবই আগ্রহী। অ্যাকচুয়ালি আমাদের এই এলাকার মধ্যে এই শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ শিক্ষা সদন এমনই একটা স্কুল যেখানে লো মেরিটের স্টুডেন্টদেরকেও গ্রো আপ করানোর একটা চিন্তা ভাবনা আমরা করছি, অনবরত করে চলেছি কিভাবে গ্রো আপ করানো যায় একটা স্টুডেন্টকে। তো সেখানে স্টুডেন্টরাও খুবই আগ্রহী। স্যার, আপনার কাছ থেকে জেনে নেব, এখানে স্টুডেন্টরা কোথা থেকে আসছে? জেলা ছাড়াও কি জেলার বাইরে থেকে আসছে? অনেক দূর থেকে। আমাদের মেনলি এখানে হোস্টেল সিস্টেমও রয়েছে, আমাদের ছেলেদের এবং মেয়েদের পৃথক হোস্টেল রয়েছে। আমাদের পূর্ব মেদিনীপুর ছাড়াও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, ওদিকে হাওড়া, হুগলি, তারপর নদিয়া, হ্যাঁ, ওদিকে আছে বীরভূম, বর্ধমান, সমস্ত ডিস্ট্রিক্টের ছেলেমেয়েরা কিন্তু আমাদের স্কুলে পড়াশোনা করে। যেহেতু হোস্টেল আপনাদের রয়েছে, তো সেক্ষেত্রে আপনারা নিরাপত্তা দিক থেকে কতটা ব্যবস্থা রেখেছেন? আমাদের নিরাপত্তা প্রথম স্টেজ আছে মেন গেট, যেটা আমাদের এন্ট্রান্স। তারপরে আমাদের স্কুল গেট, অর্থাৎ স্কুলের ক্লাসের জন্য আরেকটি গেট রয়েছে, সেটা টোটালি ঘেরা দেওয়া। তারপরে রয়েছে পুরো হোস্টেল, মানে একদম ক্লাসরুমের জন্য আলাদা করে আবার একটা সেপারেট আমাদের মানে গ্রিল ট্রিল দিয়ে ঘিরে দেওয়া আছে। ফলে বাইরেতে 3 স্টেপ আমাদের একটা সিকিউরিটি এখানে রয়েছে, যে বাচ্চাদের কোনো রকম কোনো ভয় ভ্রান্তি কিছু নেই।
এখান থেকে বাইরে ওরা বেরোতেই পারবে না। একটা স্টুডেন্টকে বেরোতে গেলে 3টে স্টেপকে, 3টে গার্ডকে, 3টে ব্যারিকেডকে তাকে ভেঙে তবে বেরোতে হবে। সিসিটিভি এবং প্রত্যেকটা রন্ধে রন্ধে, প্রতিটা অন্দরে অন্দরে আমাদের 16খানা সিসিটিভি লাগানো আছে আমাদের স্কুলের বিভিন্ন জায়গাতে। স্যার, এখানে আমরা এসে দেখতে পেলাম যে বেশ কয়েকটি কক্ষের নাম যোগানন্দ কক্ষ, ব্রহ্মানন্দ কক্ষ, তো এই নামকরণের পেছনে কারণটা কি? এই নামকরণের পিছনে কারণ হচ্ছে যে আমি যেহেতু দীর্ঘদিন রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করেছি, ভাবাদর্শে আমি উদ্দীপিত, তো এবং সেই মানে নামাঙ্কিত যে স্কুলটি আমি তৈরি করেছি, তো সেখানে ওই ঠাকুরের যে সমস্ত শিষ্য ছিলেন সেই শিষ্যদের নামে নামে আমাদের এই কক্ষগুলোকে তৈরি করা হয়েছে। যোগানন্দ, ব্রহ্মানন্দ, তুরীয়ানন্দ, বিভিন্ন ক্লাসের নামগুলোকে আমরা এইভাবে দিয়েছি। স্যার, জেলার অন্যান্য বিদ্যালয় থেকে আমাদের এই রামকৃষ্ণ বিবেকানন্দ শিক্ষা সদনের মূল পার্থক্য কোথায়, অর্থাৎ স্কুলের থেকে মিশনের পার্থক্যটা ঠিক কি? আমরা সাধারণভাবে স্কুলেতে দেখি যে একটা গতানুগতিক পড়ানোর পদ্ধতি, সেখানে পাঠ্যপুস্তক ছাড়া তেমন বাইরে বেশি কিছু পড়ানো হয় না। কিন্তু আমাদের এখানে হয় কি, যে আমরা একটা মানুষ তৈরির জন্য যে জিনিসগুলো সবার আগে দরকার, যেটাকে সভ্যতা, ভদ্রতা, বিনয়, নম্র হতে হবে, সেই জিনিসগুলো পাশাপাশি আমাদের ইন্ডিয়ান কালচার অর্থাৎ ভারতীয় যে সংস্কৃতিটা রয়েছে সেই সংস্কৃতিটাকে জানার দরকার আছে। আমাদের এখানে সেই ধরনের সংস্কৃতিটাকেও একটা চর্চা করা বিভিন্ন ক্লাসের মাধ্যমে, যেটা স্পেশালি আমি এই ক্লাসগুলো নিই, কেন আমরা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে যখন পড়াশোনা করেছি তখন এই ইন্ডিয়ান কালচার এই বিষয়টাও কিন্তু আমাদের কাছে একটা পাঠ্যপুস্তকের মধ্যে এবং ডেলি রুটিনের মধ্যে আমাদের ছিল বলে আমি সেখানে একটা উদ্দীপ্ত হয়েছি। এবং আমার এখানেও সেই সব স্টুডেন্টদেরকে আমরা এমনভাবে তৈরি করি যাতে ভারতীয় সংস্কৃতিটা সম্বন্ধেও তাদের কিছু না কিছু জ্ঞান তৈরি হয়। ফলে এই জিনিসটা থেকে আমাদের অনেক উপকৃত হয়েছি। যে সমস্ত স্টুডেন্টরা দেখেছি প্রচুর চঞ্চল, তারা ঠিকমতো মনোনিবেশ করতে পারে না, মানে ম্যাজিকের মতো এখানে এসে দেখা যায় যে সেগুলোর মধ্যে পরিবর্তন, আমূল পরিবর্তন ঘটে গেছে। যাদেরকে কোনো অভিভাবক তারা ভাবতে পারেনি আমার ছেলে মাধ্যমিক পাস করবে, কিন্তু আশ্চর্য ব্যাপার, তার বাড়িতে 14 পুরুষে কেউ কোনো মাধ্যমিক পাস করেনি, কিন্তু আমাদের কাছে রিকোয়েস্ট ছিল যে স্যার দেখুন মাধ্যমিক পাস একে করিয়ে দিতে হবে। আমি বলেছিলাম হ্যাঁ করিয়ে দেবো, কিন্তু তাদের বাড়ি থেকে মাধ্যমিক, এবং শুধু তাই নয়, হাই সেকেন্ড ডিভিশনে যে ফেল করে যাওয়ার মতো, ক্লাস 6-7-এ তার পড়া বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা থেকে তাকে মাধ্যমিক পাস করাতে পেরেছি। স্যার, যেহেতু এই শিক্ষা সদন শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দের অনুপ্রেরণায় তৈরি হয়েছে, তো আপনারা স্টুডেন্টের মধ্যে সেই অনুপ্রেরণা কতটা উজ্জীবিত করতে পেরেছেন বলে আপনাদের মনে হয়? আমাদের এখানে তো দেখবেন যে আমাদের এতখানি এতে প্রায় 450-450 স্টুডেন্ট রয়েছে। পিন ড্রপ সাইলেন্স, টোটাল ক্লাস থেকে আরম্ভ করে সমস্ত কিছু। এটার মূল কারণ হচ্ছে যে তাদেরকে আমরা এই মিশনের ভাবধারায় উদ্বুদ্ধ করতে পেরেছি, এবং ঠাকুর বা স্বামীজির আশীর্বাদে, এবং তাদের কাছে আমাদের ব্যবহার, আচার ব্যবহার, কথা বলা, এবং আমাদের যে সমস্ত ইয়েগুলো তৈরি করা হয় স্টুডেন্ট লাইফে, সিস্টেমসগুলো তাদেরকে অ্যাডপ্ট করানোর দরকার হয়, আমরা সেগুলো করাতে পেরেছি বলেই আমরা দেখতে পাচ্ছি যে তার ফল অন্যরকম হয়। আমাদের স্টুডেন্টের, আমাদের স্কুলের স্টুডেন্ট, বাইরের স্কুলের স্টুডেন্ট দুটো পাশাপাশি যখনই এসে মিক্সিং হবে তখনই দেখে বলে দিতে পারবে যে এটা হচ্ছে আমাদের রামকৃষ্ণ মিশনের স্টুডেন্ট। তাকে বলতে হবে না যে আমি রামকৃষ্ণ মিশনে পড়ি। এইখান থেকে আমরা প্রমাণ পেয়ে যাই যে তাদের মধ্যে কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। বাংলা মিডিয়াম হলেও শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষ করে তোলার জন্য এই প্রতিষ্ঠান অ্যাপটেক লার্নিংয়ের সঙ্গে যুক্ত হতে চলেছে, যা আগামী দিনে শিক্ষার্থীদের কাছে আরও একটা নতুন দিশা এনে দেবে। এছাড়া ছাত্রছাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য প্রতিষ্ঠানের নিজস্ব ট্রান্সপোর্ট রয়েছে, আর দূর থেকে আগত ছাত্রছাত্রীদের জন্য পৃথক হোস্টেলেরও ব্যবস্থা রয়েছে। চয়ন রয় রিপোর্ট, ইন্ডিয়ান প্রাইম টাইম, মেদিনীপুর। ছোট থেকে বড় সকলেই কম বেশি গোয়ালার দুধ খেয়ে থাকে,
কিন্তু এবার চাঁচলে এক দুধ বিক্রেতার বিরুদ্ধে উঠল দুধের রং মেশানোর অভিযোগ, যা নিয়ে এলাকায় হইচই পড়ে যায় আর স্থানীয়রাও রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন। দীপক ঘোষ নামে এক দুধ বিক্রেতার বিরুদ্ধে দুধের রং মেশানোর অভিযোগকে কেন্দ্র করে মালদার চাঁচল থানার অন্তর্গত দুধাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, চাঁচল বাজারের দুধাটি এলাকায় দীপকবাবু দুধের সঙ্গে বাসন্তী রঙের মতো কিছু একটা মিশিয়েছিলেন। আর ওই ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল হতেই একাংশ ক্রেতা ও স্থানীয়রা ওই বিক্রেতাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। চাঁচল থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে বেশ কয়েকটি জার ভর্তি দুধ এবং একটি মোটরবাইক আটক করেছে। এদিকে এই বিক্রেতাকে এই বিষয়ে জানতে চাইলে তিনি কোনো প্রশ্নের উত্তর না দিয়েই পালিয়ে যায়। বাসিন্দারা এই ব্যাপারে প্রশাসনিক পদক্ষেপের দাবি জানিয়েছেন। তবে লিখিত অভিযোগ দায়ের হলে পুলিশও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। ইন্ডিয়ান প্রাইম টাইম, মালদা। এখন এনেছে একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসি বিরতির পর। কেজি থেকে দ্বাদশ শ্রেণী অবধি অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা অত্যন্ত যত্ন সহকারে পড়াশোনা শেখানোর পাশাপাশি জাতি ধর্ম নির্বিশেষে সকলের পড়াশোনা শেখার সুযোগ এনে দিয়েছে মালদার কালিয়াচকের কচিকাঁচা মিশন। যোগাযোগের জন্য ফোন করুন 9734037520 এই নম্বরে। আপনার সন্তান কি খুব চঞ্চল, পড়াশোনায় একদম মন বসে না? তাহলে আর দেরি নয়, আজই চলে আসুন SGS ইন্টারন্যাশনাল স্কুলে, যেখানে মডার্ন ফ্যাসিলিটিস সহ থিওরির পাশাপাশি প্র্যাকটিক্যাল ক্লাস করানোর সাথে সাথে তাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন গেমের সাথে ইনভলভ করানো হয়। তাই অ্যাডমিশন করতে যোগাযোগ করুন SGS ইন্টারন্যাশনাল স্কুল, বারুইপুর, ক্যানিং রোড, সাউথ 24 পরগনা। ফোন 7980381045 or 9830168972। আর নয় ভিন রাজ্যে, এবার রাজ্যেই নার্সিং শিক্ষার সেরা ঠিকানা নিয়ে এলো শালবনী ইনস্টিটিউট অফ নার্সিং। পশ্চিমবঙ্গের নার্সিং কলেজগুলির মধ্যে অন্যতম এবং INC ও WBUNC অনুমোদিত এই প্রতিষ্ঠানে রয়েছে সুবৃহৎ ক্যাম্পাস, আধুনিক ল্যাব, হোস্টেল সুবিধে সহ BSc ও GNM নার্সিং পড়ার সুযোগ। এছাড়াও হস্টেল সুবিধে, সুপার স্পেশালিটি হসপিটালে ট্রেনিং এর ব্যবস্থা রয়েছে। আমাদের ঠিকানা শালবনী ড্রিমল্যান্ড এডুকেশন হাব ক্যাম্পাস, বাকিবাদ, শালবনী, পশ্চিম মেদিনীপুর। ভর্তির জন্য যোগাযোগ করুন 9933010232 অথবা 9051188084 এই নম্বরে। জাতীয় পতাকার মহিমা বোঝাতে এবার শিলিগুড়ির একজন চিকিৎসক তার চেম্বারের বাইরে জাতীয় পতাকা ঝুলিয়ে রাখেন, যা দেখে সকলেই সাধুবাদ জানিয়েছেন। বাংলাদেশের মাটিতে ভারতের জাতীয় পতাকার গরিমা নষ্ট করা হচ্ছে, যার প্রতিবাদে এপার বাংলার একাধিক চিকিৎসক বাংলাদেশি রোগী দেখা একে একে বন্ধ করতে শুরু করেছে। চিকিৎসক হন বা অন্য যে কেউ, কারোর পক্ষে জাতীয় পতাকার অবমাননা মেনে নেওয়া সম্ভব নয়। এহেন পরিস্থিতিতে বাংলাদেশি রোগীদের পুরোপুরি ব্রাত্য না করে শিলিগুড়ির ENT চিকিৎসক শেখর বন্দ্যোপাধ্যায় প্রতিবাদের এক অনন্য নজির স্থাপন করলেন। শিলিগুড়িতে নিজের চেম্বারে ঢোকার মুখে একটি জাতীয় পতাকা লাগিয়ে রেখেছেন। I think we should all support it because I find it really depressing কি বেঙ্গলতে কোনো ভয়েস হয় না for a community which are very close, আমাদের আত্মীয়স্বজন সবাই থাকে ওইদিকে। Had it been any community apart from and it's only raised by the center, why not we Bengalis speak about it and protest about it? It's never been spoken about, it's never been highlighted, it's not a big news anywhere in Bengal, whereas it's a news in the sense worldwide it's a news sometimes, whereas আমাদের এখান থেকে আমরা কোনো ভয়েস উঠাই না। I think it's time that we speak about it. সাম্প্রতিককালে আমাদের জাতীয় পতাকার যে অবমাননা হয়েছে পড়োশী দেশ বাংলাদেশে, সেটা আমাকে অত্যন্ত বিচলিত করেছে এবং আমি যেমন অন্য দেশের পতাকাকে অপমান করার কথা স্বপ্নেও, চরম দুঃস্বপ্নেও ভাবতে পারি না, অন্য দেশের লোকেরাও যখন আমার কাছে আসবেন, সে বাংলাদেশ হোক অন্য যে কোনো দেশের হোক, আমি আশা করব তাদের কাছে আবেদন আমার, তারাও আমার দেশের জাতীয় পতাকাকে প্রণাম করে তবে ঢুকবেন। তবে সেটাই আমার কাছে সবচেয়ে আনন্দের দিন হবে। ওই পতাকায় একটি বার্তা উল্লেখ রয়েছে যে ডাক্তারের কাছে পরিষেবা পেতে হলে আগে তিরঙ্গাকে প্রণাম করতে হবে, তবেই এই চেম্বারের ভেতরে ঢোকা যাবে। যারা আমার দেশে আসবেন তাদেরকে আমাদের পতাকার সম্মান করতে হবে, আমাদের মাতৃভূমির সম্মান করতে হবে।
ডাক্তার শেখর বন্দ্যোপাধ্যায়ের এহেন সিদ্ধান্তকে তার চেম্বারে আসা রোগী ও তার পরিজনেরা সাধুবাদ জানিয়েছেন। ইন্ডিয়ান প্রাইম টাইম, শিলিগুড়ি। আর যেতে হবে না কলকাতায়, এবার জেলাতে বসেই কলকাতার সমতুল্য যথাযথ চিকিৎসা পরিষেবা পেতে চলেছেন পশ্চিম মেদিনীপুরের বাসিন্দারা। আর যেখানে পেতে চলেছেন সেটি হলো মাদার মাল্টি স্পেশালিটি হসপিটাল, যেখানে সমস্ত রকম সার্জিক্যাল ট্রিটমেন্টের সুযোগ্য চিকিৎসার সুবিধা রয়েছে। 24 ঘন্টা আইসিসিউ, এনআইসিউ ও ডায়ালিসিস পরিষেবা সহ যাবতীয় আধুনিক পরিকাঠামোর মাধ্যমে মানুষকে সেবা করার লক্ষ্য নিয়ে গড়ে উঠেছে মাদার মাল্টি স্পেশালিটি হসপিটাল। এখানে লেজার মেশিনের সাহায্যে কিডনি স্টোন, ইউরেটারি স্টোন অপারেশন করা হয়। পাশাপাশি স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসার সুযোগ রয়েছে। স্যার, প্রথমে আমি আপনার কাছ থেকে জেনে নেব মাদার মাল্টি স্পেশালিটি হসপিটাল প্রথম কবে থেকে শুরু হয়েছে? মাদার মাল্টি স্পেশালিটি এই 6 মাস হলো, কিন্তু তার আগে নার্সিংহোম ছিল। 1997 সালে 22 ফেব্রুয়ারি এই নার্সিংহোমের প্রথম উদ্বোধন হয় আর কি। প্রথম আমরা 10 বেড নিয়ে শুরু করি, আস্তে 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 ধীরে ধীরে ডেভেলপ করে 30 বেড, 50 বেড, এখন সেটা বর্তমানে 100 বেড হয়েছে আর কি। স্যার, কোন চিন্তা ভাবনা থেকে আপনি এই হসপিটালটা প্রতিষ্ঠা করেছেন? আমি প্রথমে প্রত্যন্ত গ্রামে, আমাদের দেশের গ্রাম, ওখানে চিকিৎসক হিসাবে আর কি, যেটা রেজিস্টার মেডিকেল প্র্যাকটিশনার হিসাবে আমি চিকিৎসা করতাম। ধীরে ধীরে আমার মনে হলো যে একটা গোবিন্দনগর গ্রামে, আমাদের এই গ্রামে এলাকায় কোনো নার্সিংহোম থাকেনি আগে আর কি, সেটা আমি এটা ছোট্ট করে শুরু করি আর কি। তো সেই ছোট করে শুরু করতে করতে এখন বর্তমানে একটা বড় হসপিটাল তৈরি করেছি, অনেক চেষ্টা করে, সংগ্রাম করে, অনেক ডাক্তারবাবুদের সহযোগিতায় বিভিন্ন ডাক্তারবাবুরা হেল্প করেছেন আমাকে। আমরা এইভাবে আস্তে আস্তে বড় হয়েছি এবং এখন আমরা বিভিন্ন ধরনের, আগে হয়তো সিজার, হিস্টেকটমি, গলব্লাডার এইসব অপারেশন করতাম। আমি আপনাকে এই জায়গা থেকে জিজ্ঞেস করব যে বর্তমানে এখানে কি কি ধরনের ট্রিটমেন্ট চলছে? বর্তমানে এখন খুব ভালো, আমাদের অনেক কিছু নতুন নতুন যত সার্জারি আসছে সেগুলো আমরা করছি। যেমন ধরুন, আমরা সব ল্যাপ্রোস্কোপি সার্জারি আমরাই একমাত্র ডিস্ট্রিক্টের প্রথম শুরু করি এই গৌরা মাদার নার্সিংহোমে। আমরা যেমন গলব্লাডার ল্যাপ্রোস্কোপি হচ্ছে, হিস্টেকটমি ল্যাপে হচ্ছে, অ্যাপেন্ডিক্স, সমস্ত কিছু আমরা ল্যাব সার্জারি করছি। এবং আমাদের অর্থোপেডিক প্রচুর, সমস্ত হিপ, নি রিপ্লেস হচ্ছে এখানে, এগুলো করছি। পেশেন্টরা কোথা থেকে আসছে? পেশেন্টরা আসছে বিভিন্ন জেলা থেকে আসছে, অন্তত 5-7টা জেলা থেকে আমাদের এখানে আসে। গড়বেতা, চন্দ্রকোনা, আমাদের সবং, আমাদের কাঁথি, এদিকে আরামবাগ থেকে, জয়রামবাটি, গামারপুকুর, এসব থেকে আমার হুগলি থেকেও আসে। মেদিনীপুরের বাইরে ডিস্ট্রিক্ট থেকে আসছে? হ্যাঁ, আসছে। আর আপনারা ডক্টরের পাশাপাশি ইনফ্রাস্ট্রাকচারের উপর কতটা জোর দিয়েছেন? আমরা ইনফ্রাস্ট্রাকচারের উপরে বেশি জোর দিয়েছি। নতুন সার্জারি হলে আমরা আগে আপডেট করি আর কি। যেমন আমাদের ইউরোলজি সব থেকে আমরা RIRS-টা সারা ডিস্ট্রিক্টে অন্য কোথাও করতে পারে না। ডক্টর কৃষ্ণেন্দু মাইতি উনি বলেছেন নিশ্চয়ই, উনি RIRS করেন, TCNL করেন, এইগুলো অপারেশনগুলো করছেন আর এখানে। লেজারের সাহায্যে অপারেশনগুলো করছেন আর কিডনি স্টোন। আপনাদের এখানে কি 24/7 অ্যাম্বুলেন্স পরিষেবা চালু রয়েছে? আমার দুখানে অ্যাম্বুলেন্স আছে, আইসিইউ অ্যাম্বুলেন্স একটা, ছোট্ট অ্যাম্বুলেন্স আছে, 3 জন ড্রাইভার আছে, 24 ঘন্টায় আমাদের অ্যাম্বুলেন্স পরিষেবা আছে। আপনাদের এখানে এমার্জেন্সি ডিপার্টমেন্ট কতটা তৎপর? খুবই তৎপর। আমাদের সাধারণ সবসময় এমার্জেন্সিতে আছে, একজন আর্মও থাকেন, তারপরে বিভিন্ন ডাক্তারগুলো আসেন, এমডি ডাক্তারগুলো আসেন, ওনারা দেখেন, খুবই তৎপর হয়ে কাজ করেন। যেমন 24/7 আপনাদের অ্যাম্বুলেন্স সার্ভিস রয়েছে, তেমনই কি ডক্টরের ক্ষেত্রে এই সুবিধাটা পাওয়া যাচ্ছে? হ্যাঁ, 24 ঘন্টায় একদম আরামও অ্যাট প্রেজেন্ট থাকে। কোয়ার্টার আছে ওনার ওখানে, আইসিইউর পাশেই কোয়ার্টার আছে, ওখানেই থাকেন 24 ঘন্টায়। এবং গাইনিরা অ্যাভেলেবেল আছেন, এখানেই থাকেন। আমাদের এখানে কোয়ার্টার করে দিয়েছি ডাক্তারদের, সবাই 1-2 দিন করে এখানে থাকেন আর কি, অ্যাভেলেবেল সব কিছু। ডিস্ট্রিক্টে আরো অনেক হসপিটাল বা নার্সিং হোম রয়েছে, তাদের মধ্যে থেকে আমাদের মাদার মাল্টি স্পেশালিটি হসপিটালের মেইন ডিফারেন্স কি? অনেকটাই ডিফারেন্স। এই যে 24 ঘন্টায় 24 আইসিইউতে ডক্টর থাকেন, এটা অন্য সাধারণত জায়গায় থাকে না। আমরা এখানে রেখে দিয়েছি, যেহেতু প্রত্যন্ত গ্রাম এলাকা বলে ডক্টর রেখেছি। গাইনিরা তো রেখেছি সপ্তাহে, প্রতিদিনই আছে একজন গাইনি ডাক্তার এখানে থাকছেন, সার্জেন থাকছেন, সবাই থাকছেন আর কি, এখানে থেকেই চিকিৎসাগুলো করছেন। এটাই ডিফারেন্স আর কি।
ট্রিটমেন্টের ক্ষেত্রে যেমন সুবিধা পাওয়া যাচ্ছে তেমনি কি মেডিক্লেমের ক্ষেত্রে পেশেন্টরা কোনো সুবিধা পাচ্ছে? পাচ্ছে তো। আমরা আমাদের আছে স্বাস্থ্য সাথী তো আছেই, আমরা প্রায় 80% স্বাস্থ্যসাথী চিকিৎসা করছি, সমস্ত বিনা পয়সায়। আর স্টার হেলথ আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ আছে, আচ্ছা ওয়েস্ট বেঙ্গল রাজ্য সরকার কর্মচারীদের ওনাদের আছে যে স্বাস্থ্য যেটা মেডিক্লেম আর কি, তাতে আমরা হেলথ স্কিম সেটা আমরা চিকিৎসা করছি। আইসিআই নাম্বার আছে, ওরা খুব ভালো পরিষেবা দেয় আর কি, ফিডব্যাক দেয়। আগামী দিনে আপনার এই প্রতিষ্ঠানকে নিয়ে আর কি কি পরিকল্পনা রয়েছে? আগামী দিনে আমরা এই নতুন লঞ্চ করেছি, আমাদের এখানে কোলোনোস্কোপি এন্ডোস্কোপি হচ্ছে, সিটি স্ক্যান আমরা করেছি, সিটি স্ক্যান সামনে যেহেতু আমাদের আইসিইউ আছে তার জন্য আমরা সিটি স্ক্যানটা বাধ্যতামূলক থাকা দরকার, সেই জন্য আমরা করেছি। হ্যাঁ, আর আরও বড় কিছু করতে চাই আমরা, পরবর্তী প্রোগ্রাম আছে আমাদের ক্যাথ ল্যাব আর কি, হার্টের বাইপাস করার জন্য আর কি, এটা আমরা এগোতে চাই। ডায়ালিসিস আছে, ডায়ালিসিস তো আছে আমাদের, প্রতিদিন প্রায় 30টা করে ডায়ালিসিস হয়। হ্যাঁ, কলকাতা থেকে ডাক্তার আসছে। হ্যাঁ, কলকাতা থেকে সব পিজি মেডিকেল বেশি, ওখানে ডাক্তারবাবু আসছে। পিজির গ্যাস্ট্রো সার্জন আছে, গ্যাস্ট্রো মেডিসিন আছে, এখানে ক্যান্সার সার্জারিগুলো আমরা করছি। হ্যাঁ, পিজি ইউরোলজি আছে। কোনো এমার্জেন্সি কেসে আমরা এখানে মানে যে কোনো পেশেন্ট এখানে আসতেই পারে, কলকাতায় যাওয়ার খুব একটা প্রয়োজন হয় না। আমাদের পেশেন্ট খুব কম রেফার হয়, শুধু হার্টের পেশেন্টগুলি রেফার হয়, বাকি সব সার্জারিগুলি তো আমরা করি। আগামী দিনে কি মাদার হসপিটালে কি আর কোনো ব্রাঞ্চ ওপেনিং এর কোনো রকম পরিকল্পনা রয়েছে? আমরা এটা করে ফেলেছি, আগামী দিন আমরা করেছি চন্দ্রঘা রোডে একটা ব্রাঞ্চ করেছি আর কি, সেখানে 30 বেডের করেছি। হ্যাঁ, মাদার নার্সিং একই নাম দেওয়া আছে, ওখানে আমার মেয়ে ডক্টর সে চালাচ্ছে ওটা আর কি। যেহেতু এটি 100 বেডের হসপিটাল, তো সেই ক্ষেত্রে আপনারা নার্সিং কলেজের একটা অনুমোদন তো পেয়ে গেছেন, তো আগামী দিনে কি কোনো রকম পরিকল্পনা রয়েছে নার্সিং কলেজ নিয়ে? হ্যাঁ, একটা নার্সিং কলেজের পরিকল্পনা আছে, সামনাসামনি জায়গাও আছে করার জন্য। এখন টাই আপ করা আছে আমাদের চন্দ্রকোনা একটা নার্সিং কলেজ আছে, ওনার সঙ্গে আমার টাই আপ করা আছে আর কি, আগামী দিনে আমি নিচে করার একটা পরিকল্পনা করেছি। আচ্ছা, মাদার হসপিটাল নামটা কোন চিন্তাভাবনা থেকে? মাদার, আমি খুব মাকে ভালোবাসি আর কি, সে মায়ের নাম, অনেকেই মাদার টেরিজা বললো, আমি না, মাদার টেরিজা মাদার নার্সিং মায়ের নামেই থাক, এই জন্য এই পরিকল্পনা নিয়ে চিন্তা ভাবনা করেছি, মায়ের নামেই থাক। কলকাতার অভিজ্ঞ স্বনামধন্য চিকিৎসকদের তত্ত্বাবধানে থেকে পেশেন্টরা সহজেই তাদের যে কোনো জটিল রোগের চিকিৎসা করাতে পারেন। এছাড়াও প্রতিষ্ঠানের নিজস্ব 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবাও রয়েছে। চয়ন রায়ের রিপোর্ট, ইন্ডিয়ান প্রাইম টাইম, পশ্চিম মেদিনীপুর। মাথাভাঙায় নদীর ভাঙন শুরু হতেই গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়েছেন, পাশাপাশি নদীর পাড় যাতে পাকাভাবে বাঁধিয়ে দেওয়া হয় সেই দাবিও তুলেছেন। অসময়ে জল ঢাকা নদী ভাঙনের জেরে মাথাভাঙা 1 নম্বর ব্লকের কেদারহাট গ্রাম পঞ্চায়েতের গিলাডাঙ্গা এলাকায় বিঘার পর বিঘা চাষের জমি নদীর গ্রাসে চলে যাচ্ছে, ফলে শয়ে শয়ে কৃষক পরিবার চরম সমস্যার সম্মুখীন হয়েছেন। এই শ্রাবণ মাস থেকেই নদী ভাঙা শুরু হয়ে গেছে, শ্রাবণ মাস থেকে আরম্ভ হয়েছে। তারপর তো ভুট্টা খেত উঠে দিলাম, ভুট্টা কিছু চলে গেল। তারপর এই যে আলু চাষ করতেছি, আলু প্রায় 80, 90, 100 বিঘার মতন চলে গেল। লেবার দিয়ে আরও উল্টানোট করি, বোলান ছাড়া ওঠে নাকি অন্য জায়গায় গাইতেছি। হ্যাঁ, পাথরের বান হোক, পিসিং হোক, এইটা আমরা চাইতেছি। নদীর গতিপথ পরিবর্তন হওয়ায় প্রায় 4 কিলোমিটার জুড়ে নদী ভাঙন শুরু হয়েছে। প্রতিদিন আবাদি চাষের জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। আর নদী ভাঙন আটকাতে যে মাটির বাঁধ দেওয়া হয়েছিল, সেই বাঁধও গতবার বর্ষায় ভেঙে গিয়েছে। এতেই বাসিন্দাদের চিন্তায় ঘুম উড়েছে, তাই গ্রামবাসীরা দ্রুত পাকা বাঁধের দাবি জানিয়েছেন। ইন্ডিয়ান প্রাইম টাইম, কুচবিহার। আজকের মতো সংবাদজনক নিউজ বুলেটিন এই পর্যন্ত। আবারও আপনাদের সামনে জেলার আরো নতুন খবর নিয়ে উপস্থিত থাকবো।